গুড ইভিনিং এভরিবডি। আজকে প্রফেশনালদের কি করা উচিত এই নিয়ে কিছু আলোচনা করব। বিষয়টা যে সমাজে যারা প্রফেশনালস রয়েছে, যেমন ডক্টরস, লয়ার্স, অ্যাডভোকেটস, ইঞ্জিনিয়ার্স, সিভিল ইঞ্জিনিয়ার, আর্কিটেক্টস, মেরিন ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, এরকম এমবিএ পাশ করে যারা কাজ করছে, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্টস আছে, আইএস অফিসার্স আছে, এরা বিভিন্ন রকম প্রফেশনে যারা কাজ করছে, তাদের হয় একটা ফিক্সড স্যালারি আছে, আর নইলে তাদের সার্ভিস প্রোভাইড করে মার্কেটে। তাদের একটা একাডেমিক প্রোফাইল থাকার জন্য তাদের মার্কেটে একটা রেপুটেশন অটোমেটিক ক্রিয়েট করে। কিন্তু তাদের একটা মাইনাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে তাদের ইনকামটা অনেক ক্ষেত্রে রেস্ট্রিক্টেড থাকে, যে গ্রোথ রেটটা ইনফ্লেশন রেটকে বিট করে না। 5% গ্রোথ কি 6% গ্রোথ, এরকম তাদের গ্রোথ থাকে। whereas যারা লেস অ্যাকাডেমিক্যালি কোয়ালিফাইড, যারা ছোটবেলা থেকে বিভিন্ন রকম কাজকর্ম করেছে কিংবা পড়াশোনার সুযোগ পায়নি, তারা স্পোর্টস ফিল্ডে বা যে কোনো অন্য আর্ট অ্যান্ড কালচারে তারা মাইন্ডসেট করেছিল, তারা সেখানে ফেল করেছে। এখন এসে তাদের পেটের টানে তারা রুজি রোজগারের জন্য এসছে সেলস অ্যান্ড মার্কেটিং প্রফেশনে। কেন এসছে? কারণ এখানে প্রফিটেবিলিটি খুব বেশি। যদি ঠিক মতো কাজ করতে পারে তারা, তাহলে মানে মাসে মাসে সে লাখ টাকা, 2 লাখ টাকা, 3 লাখ টাকা সে রোজগার করতে পারে। এবং আমি দেখেছি নিজের চোখে যে এলআইসি চেয়ারম্যান যতটা মাইনে পায় তার ডবল মাইনে পাচ্ছে ভারত পারেখ। আপনারা অনেকেই যত নাম শুনে থাকবেন। তার স্যালারি হচ্ছে 2.5 কোটি টাকা, আর ওর কমিশন আর্ন করছে 4.5 কোটি টাকা। তো এই লেভেলে ইনকাম করা সম্ভব সেলস অ্যান্ড মার্কেটিংয়ে। যে কোনো সেলস অ্যান্ড মার্কেটিংয়ে তাদের কি কম্পিটিশন থাকে, টার্গেট ফিক্স থাকে, তার জন্য তাদের ইনক্রিমেন্ট অনেক ভালো হয়, ইনসেন্টিভস অনেক ভালো হয়, তার জন্য তারা পারে করতে। কিন্তু এইখানে কিছু প্রবলেম আছে। স্ট্যাটিস্টিক্স বলছে ভারতের সর্ববৃহৎ বীমা কোম্পানি, তাতে 10 বছরে রিক্রুটমেন্ট হয়েছিল 46,35,000। 46,35,000 রিক্রুটমেন্ট ইন 10 years, কিন্তু টার্মিনেশন হয়েছে 46,11,000। কেন হলো? কি কারণে এই টার্মিনেশন? দেখা যাচ্ছে যে আমরা আমাদের নিজেদের দোষে আমরা কাজ হারিয়ে ফেলেছি বা করতে পারিনি। কেন করতে পারছি না? কারণ আমাদের কতগুলো জিনিস দরকার কোয়ালিটি। সেটা হচ্ছে আমাদের প্রথম ফিটনেস দরকার, হেলথ অ্যান্ড ফিটনেস আমাদের থাকা উচিত। আমাদের টাইম ম্যানেজমেন্ট ঠিক করতে হবে, কমিটমেন্ট ঠিক রাখতে হবে, আমাদের অনর্গল কথা বলার অভ্যেস রাখতে হবে, বিহেভিয়ার ঠিক রাখতে হবে, শর্ট টেম্পার্ড হলে চলবে না, আমাদের স্বপ্ন দেখতে হবে, অনেক টার্গেট ফুলফিল করার জন্য অ্যাটিটিউড তৈরি করতে হবে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে হবে। চ্যালেঞ্জ সবাই নিতে পারে না, ঠিক আছে? তো এই যে বিষয়গুলো, তার সঙ্গে আমাদের আরও কিছু আছে, সফট স্কিল আছে, যে আমাকে মানে উচ্চারণ পরিষ্কার করতে হবে, হ্যাঁ, বিহেভিয়ার ঠিক করতে হবে, কি বলে ওটাকে, প্রেজেন্স অফ মাইন্ড ঠিক করতে হবে। যে কোনো প্রশ্ন আসতে পারে, কারণ এই সেলস অ্যান্ড মার্কেটিংয়ে কিন্তু কোনো নেই। সব থেকে দুঃখের বিষয় হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিংয়ে কোনো কোর্স নেই। এটা কাজের মধ্যে দিয়ে আমাদের শিখতে হয়। একটা ছেলে ঠিক মতো কাজ শিখতে শিখতে তার 5 বছর চলে গেল হয়তো, সে 5 বছর পরে দেখা যায় সে ফ্লারিশ করছে। আবার কেউ আগে হয়তো কোনো কাজ করেছিল, তার জন্য সে কিছুটা তার ব্যাকগ্রাউন্ড আছে বা তার বাড়িতে সেই কালচারটা আছে, সেই জন্য সে তার এতে ফ্লারিশ করলো। খুব ভালো লাগে যে সে কাজ শুরুতেই সে সাকসেস পেতে শুরু করেছে। আবার অনেকে আছে 15 বছর 20 বছরও সাকসেস পায়নি, তারা ছেড়ে চলে যাচ্ছে। তো এই জায়গায় আমাদের দেখতে হবে যে আমাদের প্রফিটেবিলিটি আছে বলে আমি যখন চলে এসেছি এই কাজে, তখন আমাকে স্কেলেবল হতে হবে, স্কেলেবিলিটি আনতে হবে। এই স্কেলেবিলিটি যদি না আনতে পারি, তাহলে কিন্তু আমি এই লাইনে টিকতে পারবো না।
এই স্কেলেবিলিটি আনার জন্য আমার কি করতে হবে? আমার কিছু কোয়ালিটি ডেভেলপ করতে হবে, কারণ আমার গ্রোথ, প্রগ্রেস অ্যান্ড সাকসেস এইটা আনতে গেলে প্রথম আমি হয়তো ভাবলাম যে মার্কেটে আমার চেনাশোনা পরিচিতি আছে, আমি করে ফেললাম, কিন্তু তারপরে দেখছি আমি প্রগ্রেসিভ নই, আমি পাচ্ছি না, আমার স্যাচুরেশন পয়েন্ট এসে গেছে, আমি নিজেকে আপডেট অ্যান্ড আপগ্রেড করছি না, বয়স হয়ে গেছে, আফটার কোভিড সর্বত্রই ডিজিটাল অ্যাক্টিভিটি শুরু হয়েছে, আমি যদি টেক সেভি না হই তাহলে আমি কিন্তু শিখতে পারবো না, আমাকে মানে সফটওয়্যার এগুলো অ্যাপসগুলো অ্যাপ্লিকেশনগুলো জানতে হবে, শিখতে হবে, আমাকে আরও মানে ফাস্ট হতে হবে। একটা কথা আছে, FIRST ফার্স্ট, তুমি এই কাজে এসছো কিন্তু তোমার অনেক দিন পরে একজন এসছে, সেই FAST ফার্স্ট বেরিয়ে গেছে, কোনটা আমাদের কাজে লাগবে? FIRST ফার্স্ট না FAST ফার্স্ট? অবশ্যই FAST ফার্স্ট লাগবে আমার, যে কল টু অ্যাকশানে বিলিভ করে। তো আমাদের কি করতে হবে? যে কল টু অ্যাকশানে যেতে হবে, আমাকে আমার কোয়ালিটি ডেভেলপ করতে হবে, আপগ্রেড করতে হবে, আমাকে স্কেলেবিলিটি আনার জন্যে প্রত্যেক দিন কাজ করতে হবে। আমাদের ম্যাক্সিমাম আছে, এখানে একটা ভুল ক্যাপশন দেওয়া হয়, বি ইয়োর ওন বস। বি ইয়োর ওন বস মানে হচ্ছে সে তো রিল্যাক্টেন্ট হয়ে গেল, সে কখনো কাজে বেরোচ্ছে, কখনো কাজে বেরোচ্ছে না। আমাকে কিন্তু একটা সার্ভিস হোল্ডার যেমন কাজে প্রত্যেকদিন কাজে বেরোয়, তেমনই আমাকে বেরোতে হবে। প্রত্যেকদিন 8টা থেকে 9টার মধ্যে আমাকে কাজে বেরিয়ে পড়তে হবে। যদি আমি চাকরি করতাম তাহলে কি করতাম? আমরা অনেক সময় দেখেছি যে একজনের শরীর খারাপ বলছে, কিন্তু হট করে একটা অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেল, যে মুহূর্তে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে গেল তার কিন্তু আর কোমরে ব্যথা, পেটে ব্যথা কিছুই রইল না, তার শরীর খারাপ আর নেই। তার মানে কি? তার খিদে হচ্ছে ওই অ্যাপয়েন্টমেন্টটা। এখন ইন্স্যুরেন্স প্রফেশনে বিশেষ করে একটা অ্যাপয়েন্টমেন্ট সেল করা খুব টাফ, কারণ ইন্স্যুরেন্স সেল করাটাই হচ্ছে পৃথিবীর সব থেকে শক্ত কাজ, কারণ একটা কনসেপ্ট আমি শেয়ার করছি, আফটার 25 ইয়ার্স তুমি এই পাবে একটা কনসেপ্ট। মিউচুয়াল ফান্ডে কিন্তু বলতে পারি যে আমি 1 বছর 2 বছর 3 বছরে আপনি দেখবেন টাকা গ্রোথ হয়েছে, সে হাতে কিন্তু করবে, ট্রাই করবে, কিন্তু ইন্স্যুরেন্সে সবাই অত করে না। আমরা 20 বছরের মধ্যে যদি আপনি মারা যান, এই দিয়ে অনেকে ইন্স্যুরেন্স বেচার চেষ্টা করেন, কিন্তু ভুল কথা। আই ক্যান সেল আইস টু দ্য এস্কিমোজ, হ্যাঁ, আমি এস্কিমোদের আমি বরফ বিক্রি করে এলাম, এটা একটা সময় খুব ক্রেডিট পয়েন্ট দেওয়া হতো, কিন্তু এখন আর সেটা হয় না, এটাকে একটা ক্রাইম বলা হয়। তেমনি ইন্স্যুরেন্স বেচার সময় আপনি মারা গেলে আপনার পরিবার কি খাবে, এই বলাটাও কিন্তু একটা ক্রাইম। আমি আমার ক্লায়েন্টকে, তার পরিবারকে টেনশন দিচ্ছি, স্ট্রেস দিচ্ছি, এই স্ট্রেসটা দেওয়াটা ঠিক নয়। আমাকে অন্য ফেসিলিটিসগুলো বলতে হবে। একটা পলিসির মধ্যে 14-15টা বেনিফিটস থাকে, আমার সেইগুলো হাইলাইট করতে হবে, ঠিক আছে না? আমি একটা আপনাকে পেন বিক্রি করতে গেলাম, আপনি কি বলবেন? পেনটা দেখতে সুন্দর, প্রথমে সেটা দেখবেন, দেখে পেনের কালিটা লেখাটা পড়ে কিনা সেটা দেখবেন। আপনার প্রবলেম কোনটা সেইটাকে আগে সলভ করতে হবে। আজকে যদি আমি বলি যে আপনার তো বিজনেসে প্রচুর লোন টোন হয়, তো এই যে লোন হচ্ছে এইগুলো একটা প্রোটেকশন দেওয়া উচিত। আপনি যদি না থাকেন তাহলে আপনার পরিবারের যে টাকাটা পাবে সেই পরিবারের টাকাটা নিয়ে চলে যাবে, যারা আছে ক্রেডিটার্স আছে যারা, তারা নিয়ে চলে যাবে, তাহলে কিভাবে প্রোটেক্ট করবেন? তাহলে আমি একটা MWP অ্যাক্টে একটা পলিসির কথা বললাম, এবং সেটা সে জেনে বললো না এটা ভালো, এটা করে দিন, তাহলে তার সমস্যাটা ওইখানে ছিল, সে সলিউশন পাচ্ছিল না। কিংবা আমি বললাম যে আপনার মেয়ের হায়ার স্টাডি আপনি ফরেনে করুন আর ইন্ডিয়াতে করুন, যেখানেই করুন, তখন যে বাল্ক টাকাটা লাগবে সেইটা একটা রেজ করার ব্যবস্থা করে দিচ্ছি। আপনার লাইফ লং, আপনার মেয়ের লাইফ লং তার বার্থডেতে সে একটা প্যারেন্টাল গিফট পাবে, এটা সে এখন মানে এনজয় করবে, পরবর্তীকালে হয়তো সেটা পেনশনে কনভার্ট হয়ে যাবে। এটা 3rd জেনারেশন পলিসি। সে বললো ঠিক আছে এটা করে দিন। তো আমাকে বেনিফিটস দিতে হবে, তা আমার বেনিফিটস না দিয়ে আমি যদি স্ট্রেস ম্যানেজমেন্টে চলে যাই তাহলে তো ভাই আমার থাকবে না। ম্যাক্সিমাম ছেলে মেয়ে এই করে যাচ্ছে, তারা কমিশন ছেড়ে কাজ করছে, তারা লোভ দেখাচ্ছে, ইটস এ ক্রাইম।
ওই আই ক্যান সেল আইস টু দ্য এস্কিমোজ, এই ব্যাপারটাই আসছে। এনিওয়ে, এইরকম কথা আমি আমার ওয়েবিনারে অনেক কথা বলবো, আরও অনেক কিছু রাস্তা দেখাবো। আমার একটা শিডিউল আছে, প্রতি মাসের 5 তারিখে একটা ফ্রি ওয়েবিনার হবে, সেখানে আপনারা অ্যাটেন্ড করবেন। বেসিক থিমটা আজকে যেরকম বললাম, এরকম বেসিক থিম পাবেন, মাত্র 30-40 মিনিটসের ক্লাস। তারপরে সেখান থেকে যারা যারা ইন্টারেস্টেড হবেন, যারা মনে করবেন যে আমি তাদের ঠিকমতো শেখাতে পারবো, তারা 3 ডেজ একটা ক্লাস হবে, সেখানে কিছু ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে, কল টু অ্যাকশনের কিছু রেমেডি দেওয়া হবে। হ্যাঁ, সেইগুলো করার 3 দিনের কাজ করার পরে তারা যদি মনে করে যে হ্যাঁ এটা আমার গ্রোথ হয়েছে বা প্রগ্রেসিভ অ্যাটিটিউড, তাহলে 21 ডেজে ক্লাস চালু হবে। তার মানে কি 5 তারিখ, তারপরে একদিন পরে 7 তারিখ থেকে আবার ক্লাস হবে 3 দিন, 7, 8, 9, তারপরে 10 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত 21 দিনে আমার একটা শিডিউল ক্লাস হবে। প্রতি মাসে এটা চলবে। যদি কেউ মনে করেন যে না আমার প্রথমবারে আমি ক্লাস মিস করেছি বা আমি বুঝতে পারিনি বা করতে পারিনি, ঠিক আছে, পরের সেশনটা তার ফ্রি থাকবে। এইভাবে 1 বছরের জন্য তার কিন্তু ফ্রি সেশন সে পাবে, এবং সে নিজেকে এস্টাবলিশ করবে যে হ্যাঁ সে পারলো। 1 বছর পরে সে যদি না পারে, তাহলে আবার তাকে রিঅ্যাডমিশন করতে হবে। তার যে ইনিশিয়াল যে 21 দিনের আগে যে একটা অ্যামাউন্ট সে পেমেন্ট করেছিল, তার ভ্যালিডিটি থাকছে 1 ইয়ার। এগুলো আমি 3 দিনের ক্লাসের মধ্যেই সব কিছু ইলাবোরেটলি বলবো। ওকে, থ্যাংক ইউ দেন। ওকে।